আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? বুস্টআপ পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে আরেকটা ক্লাসে স্বাগতম। আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো যাচ্ছে এবং এটা ধরে রাখো আগামী 4 মাস পর্যন্ত, ক্যাডেট কলেজের আগ পর্যন্ত। আজকে তোমাদের সামনে আমি যে টপিকটা নিয়ে হাজির হয়েছি সেটা ক্যাডেট কলেজের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক, সাধারণ জ্ঞানের বাংলাদেশের ভৌগোলিক নাম। তোমরা হয়তো জানো ক্যাডেট কলেজের যে সিলেবাসটা আছে ওই সিলেবাসে বাংলাদেশের ভৌগোলিক এবং আন্তর্জাতিক ভৌগোলিক এই টাইপের একটা টপিক আছে। তো বাংলাদেশের ভূগোলের মধ্যে বাংলাদেশের ভৌগোলিক নামটা খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে 1-2 নাম্বার প্রশ্ন ক্যাডেট কলেজে আসতে পারে। আমি আবারও বলছি, এখান থেকে 1 থেকে 2 নাম্বার প্রশ্ন ক্যাডেট কলেজে আসতে পারে। সেই কারণে খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবা এবং আমার ক্লাসের সাথে সাথে এই টপিকগুলো মুখস্থ হয়ে যাওয়ার মতো মনোযোগ তোমরা রাখবা, যাতে এই ক্লাস করার মধ্য দিয়েই তুমি ক্যাডেট কলেজে তোমার 1 থেকে 2 নাম্বারটা সিকিউর করতে পারো। ঠিক আছে? ওকে, এখন আমি যাচ্ছি। এই ক্লাসটা তেমন বেশি বড় ক্লাস হবে না, খুব ছোট্ট একটা ক্লাস হবে, কারণ আমি কিছু টপিক এখানে জাস্ট কিছু সিলেক্টিভ বিষয় এখানে আনছি যেগুলো ইম্পর্ট্যান্ট। ওকে, আমরা পরের স্লাইডে যাচ্ছি, দেখি কি আছে এখানে। দেখো, বাংলাদেশের ভৌগোলিক নাম। বাংলাদেশের ভৌগোলিক নামে আমি এখানে কিছু বিষয় নিয়ে আসছি। আমার সাথে সাথে তোমরা একটু সলভ করে ফেলবা এবং এই সলভ করার মধ্য দিয়ে হচ্ছে তোমার এই টপিকটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো, বাংলাদেশের বদ্বীপ, পৃথিবীর বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা? পরীক্ষার প্রশ্ন আসতে পারে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা? পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? উত্তর হবে বাংলাদেশ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? বাংলাদেশ। পরীক্ষায় আসবে, এটার এক্সপ্লেনেশন আছে। আমি আপাতত তোমাদেরকে বদ্বীপের এক্সপ্লেনেশনটা এখানে দিচ্ছি না, তোমরা আপাতত এটা মুখস্থ করো যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম বাংলাদেশ। আর একটা প্রশ্ন এখানে লিখে রাখতে পারো, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপের নাম কি? বাংলাদেশের বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে সুন্দরবন। এটা একটু লিখে রাখো, সুন্দরবন। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপের নাম সুন্দরবন। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? বাংলাদেশ। এরপরে আসো 2 নম্বরে, বলতেছে ভাটির দেশ কি? ভাটির দেশ বলা হয় কাকে? ভাটির দেশ হিসেবে পরিচিত হচ্ছে বাংলাদেশ। মনে রাখবো, বাংলাদেশকে ভাটির দেশ বলা হয়। এটার এক্সপ্লেনেশনটা আমি একটু দিচ্ছি। দেখো, সাধারণত নদীর ক্ষেত্রে উপরেরগুলাকে বলা হয় উজান আর নিচে বলা হয় ভাটি। যারা নিচে তাদেরকে বলা হয় ভাটি আর যারা উপরে তাদেরকে বলা হয় উজান। যেমন ভারত হচ্ছে উজানের দেশ আর আমরা হচ্ছে ভাটির দেশ। পানি সাধারণত উঁচু থেকে নিচুর দিকে যায়। নিচু অঞ্চলের দেশকে বলা হয় ভাটি, উঁচু অঞ্চলের দেশকে বলা হয় উজান। ভারতের ওই দিক থেকেই যেহেতু সমস্ত পানি, সমস্ত নদীগুলো প্রবাহিত হয়ে বাংলাদেশের উপর আসে এবং বাংলাদেশের উপর দিয়েই বঙ্গোপসাগরে পড়ে, সেহেতু বাংলাদেশকে বলা হয় ভাটির দেশ আর ইন্ডিয়া উপরের অঞ্চলগুলোকে বলা হয় উজানের দেশ। সেই কারণে ভাটির দেশ হিসেবে পরিচিত কোনটা? বাংলাদেশ। পরীক্ষায় আসতে পারে, ভাটির দেশ হিসেবে পরিচিত কোন দেশ? বাংলাদেশ। তোমরা এও জানো যে ভারত থেকে প্রায় কত তোমার 54টা মতো নদী ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। 54টা নদী। আর বাংলাদেশে টোটাল নদী প্রবাহিত হয়েছে বাইরে থেকে 57টা, তার মধ্যে ভারত থেকে 54টা আর তোমার মিয়ানমার থেকে 3টা, টোটাল 57টা নদী বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, বহির্বিশ্ব থেকে আসা বা অন্য দেশ থেকে আসা। এটা একটু মনে রাখবা। এরপর দেখো 3 নম্বরে, নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত কোন দেশ? নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ। সেম জিনিস, এগুলো একটু মনে রাখবা। নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ, কারণ বাংলাদেশ হচ্ছে তোমার জালের মতো বিস্তৃত একটা দেশ, যেখানে অনেকটা জালের মতো ছেয়ে আছে নদী। আমি পার্সোনালি প্রায় 6 থেকে 7টা দেশ ভ্রমণ করেছি। তো আমিও দেখেছি আসলে বাংলাদেশের মতো এত শাখা প্রশাখা বিস্তার করা নদী পৃথিবীর আর কোথাও আছে কিনা আমি আপাতত এই দেশগুলোর মধ্যে দেখি নাই। যেমন আমি তোমার মালদ্বীপ গিয়েছি, শ্রীলঙ্কা গিয়েছি, এরপর হচ্ছে তোমার সৌদি আরব গিয়েছি, ইউএই গিয়েছি, এরপরে তোমার থাইল্যান্ড গিয়েছি, এরপরে আর কোথায় ইন্ডিয়া গিয়েছি। তো ওভারঅলি সবথেকে বেশি শাখা প্রশাখা বিস্তৃত নদীর জালের মতো নদী আমার মনে হয়েছে একমাত্র বাংলাদেশে। মানে প্লেন থেকে দেখলেই মোটামুটি অনেক কিছুই বোঝা যায় আর কি, যদি আমি ভুল হতে পারি। তাহলে দেখো, পৃথিবীর সবথেকে বড় বদ্বীপের নাম বাংলাদেশ, ভাটির দেশ হিসেবে পরিচিত দেশের নাম বাংলাদেশ, নদীমাতৃক দেশকে বলা হয় বাংলাদেশকে। ঠিক আছে? এরপর দেখো, সোনালী আঁশের দেশ বলা হয় কাকে? বাংলাদেশকে। দেখো, সোনালী আঁশের দেশ বলা হয় কাকে? বাংলাদেশকে। কেন সোনালী আঁশ? সোনালী আঁশ কোনগুলো তোমরা হয়তো জানো। বাংলাদেশে এখন যদি একটু কম হয়, একটা সময় প্রচুর পরিমাণে পাট হইতো। পাট মানে পাট শাক, আমরা যে পাট শাক খাই
ওটাকে পাট, ওই পাটের গা থেকে কতগুলো আঁশ বের করা হয়, পাট গাছগুলো কেটে পানিতে ভিজিয়ে ওইখান থেকে আঁশগুলো ছোটাই নেওয়া হয় এবং এই পাট আঁশ দিয়ে হচ্ছে বিভিন্ন কিছু বানানো হয়। এবং একটা সময় এই পূর্ব পাকিস্তান বা পূর্ববঙ্গে সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন বা আনা হতো হচ্ছে তোমার এই পাটের আঁশগুলো বিক্রি করে। যদিও এখন বাংলাদেশে সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করা হয় বস্ত্রশিল্প অর্থাৎ কাপড় চোপড় রপ্তানি করে, কিন্তু তখনকার সময় এই পাটের আঁশ বিক্রি করে সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো। সেই কারণে বাংলাদেশকে বলা হয় সোনালী আঁশের দেশ। এবং তোমরা হয়তো জানো এটা অনেকটা সোনালী আঁশগুলো, পাটের আঁশগুলো দেখতে অনেকটা সোনালী আঁশ। এরপরে আসো 5 নম্বরে। 5 নম্বরে হচ্ছে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কাকে? বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়, তোমরা দেখবা, আচ্ছা আগে আমি উত্তরটা দিয়ে নিই। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কাকে? চট্টগ্রামকে। দেখো বাংলাদেশটাকে যদি তোমরা একটু ম্যাপে দেখো, এভাবে যদি তোমরা একটু দেখো, যদি আমি আঁকতে পারছি না, একটা সময় তোমরা হয়তো জানো পৃথিবীর সবথেকে বেশি আমদানি এবং রপ্তানি করা হয় তোমার বন্দরকে কেন্দ্র করে, এবং বাংলাদেশের যেই পাশে বন্দর আছে সেটা হচ্ছে চট্টগ্রাম। এবং এখনও অবধি বাংলাদেশের 80% রপ্তানি আমদানি হয় তোমার এই বঙ্গোপসাগরের এই চট্টগ্রামের এই তোমার বন্দরকে কেন্দ্র করে। যেহেতু এই বন্দর দিয়ে বাংলাদেশে তখনকার সময় বেশিরভাগ মানুষ আসতো এবং বাংলাদেশে প্রবেশ করতো, সেই কারণে বলা হয় বাংলাদেশের প্রবেশদ্বার কোনটা? চট্টগ্রাম। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রাম। এগুলো একটু মনে রাখবা। চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীও বলা হয়, বাংলাদেশের প্রবেশদ্বারও বলা হয়। এরপরে আসো, হ্যাঁ এই প্রশ্নটা এখানে আবার চলে আসছে। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রাম। তোমরা হয়তো জানো এই বন্দরকে কেন্দ্র করে চট্টগ্রামে ব্যবসা বাণিজ্যের যথেষ্ট পরিমাণে প্রসার ঘটে প্রাচীনকাল থেকে, সেই কারণে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় কাকে? এই চট্টগ্রামকে। এরপরে আসো 12 আউলিয়ার দেশ। 12 আউলিয়ার দেশ বলা হয় কাকে? 12 আউলিয়ার দেশ। দেখো এই 12 আউলিয়ার দেশ বলা হয় চট্টগ্রামকে। 12 জন আউলিয়ার দেশ। 12 আউলিয়ার দেশ। আউলিয়া মানে তোমরা হয়তো বুঝো, যারা ধর্ম প্রচারের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতো, এবং এই চট্টগ্রামে বিখ্যাত 12 জন আউলিয়া আসছিল কোনো একটা সময়, সেই কারণে এই চট্টগ্রাম হচ্ছে 12 আউলিয়ার দেশ নামে পরিচিত। তোমরা হয়তো জানো চট্টগ্রামের বাইজিৎ এর ওইদিকে বাইজিৎ বোস্তামি, এরপর হচ্ছে শাহ আমানত, চট্টগ্রামে অনেক বিখ্যাত সুফি এবং আউলিয়াগুলো অবস্থান, সেই কারণে এই অঞ্চলটাকে বলা হয় 12 আউলিয়ার দেশ। আর একটা অঞ্চল আছে যেটা অনেক বেশি এরকম সুফিদের আগমন হয়েছে, সেটা হচ্ছে সিলেট, এবং সেই সিলেটকে বলা হয় 360 আউলিয়ার দেশ। পরীক্ষা আসতে পারে 360 আউলিয়ার দেশ কোনটা? সিলেট। 360 আউলিয়ার দেশ কাকে বলা হয়? সিলেট। তোমরা দেখো শাহজালাল রাদিয়াল্লাহু আনহু, শাহপরান, এরকম বিখ্যাত অনেক বড় আউলিয়ারা হচ্ছে তোমার কোথায় আসছিল? এই সিলেটে আসছিল। সে কারণে 360 আউলিয়ার দেশ বলা হয় কাকে? সিলেটকে। আমি এটা আরেকটু ক্লিয়ার করে দিই, আরেকবার সামারাইজ করি, আরেকবার রিপিট করি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয় বাংলাদেশকে, ভাটির দেশ বলা হয় বাংলাদেশকে, নদীমাতৃক দেশ বলা হয় বাংলাদেশকে, সোনালী আঁশের দেশ বলা হয় বাংলাদেশকে, বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে, 12 আউলিয়ার দেশ বলা হয় চট্টগ্রামকে, 360 আউলিয়ার দেশ বলা হয় কাকে? সিলেটকে। ওকে, আমি ভিডিওটা বেশি বড় করব না, এরপরের স্লাইডে চলে যাচ্ছি। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন। বাংলার ভেনিস বলা হয় কাকে? ভেনিস। বাংলার ভেনিস বলা হয় হচ্ছে বরিশালকে। কাকে? বরিশালকে। এখন ভেনিসটা কি? ভেনিস হচ্ছে ইউরোপের একটা নগরী, এবং এই ভেনিসটা হচ্ছে, এটা এমন একটা শহর, তোমরা যদি গুগল করো বা ইউটিউব করে দেখবা, ওইখানে হিউজ পরিমাণ নদী, হিউজ পরিমাণ শাখা প্রশাখার পানির বিভিন্ন রকমের ড্রেনের মতো, অর্থাৎ এরকম যে মানুষ বের হয়ে অফিসে যাচ্ছে কিসে? তোমার নদীতে একটা স্টিমার নিয়ে এসে অফিস করতেছে। মানে অনেক বেশি পরিমাণে চারিদিকে পানি এবং নদী নালা বিস্তৃত একটা জায়গা, যেই কারণে ওই ভেনিসটা অনেক বিখ্যাত, অনেক মুভির সিন হয়েছে কিন্তু ওইখানে। তো বরিশালটা অনেকটা এরকম। বরিশাল হচ্ছে নদী, দেখবা বরিশালে যাইতে হলে তোমাকে যাইতে হবে লঞ্চে করে, তোমার গাড়ির এরকম সুযোগ সুবিধা নেই, ভিতরে হচ্ছে নদী নালা নৌকা, এসব বিষয়গুলো সব থেকে বেশি ওই সিমিলারিটিস থেকেই বলতেছে বাংলার ভেনিস বলা হয় কাকে? বরিশালকে। বরিশালের সাথে আরেকটা প্রশ্ন আসছে, দেখো বাংলাদেশের সব থেকে বেশি ধান উৎপন্ন হয় সেটা হচ্ছে বরিশালে, সেই কারণে বাংলার শস্য ভাণ্ডার বলা হয় কাকে? বরিশালকে। পরীক্ষা আসতে পারে বাংলার শস্য ভাণ্ডার বলা হয় কাকে? বরিশালকে। বাংলাদেশের শস্য ভাণ্ডার বলা হয় কাকে? বরিশালকে। বাংলাদেশের শস্য ভাণ্ডার বলা হয় কাকে? বরিশালকে। এই প্রশ্নটাও আসতে পারে। এরপরে দেখো মসজিদের শহর, মানে যেখানে যাবা সেখানে মসজিদ, 1 কিলোমিটারের মধ্যে 5টা মসজিদ, মানে তুমি যেদিকে থাকাবো ওদিকে মসজিদ। এবং এই মসজিদের শহর বলা হয় কাকে জানো? ঢাকাকে। ঢাকায় তুমি যেখানেই যাও না কেন মসজিদ আর মসজিদ,
সব দিকে মসজিদ, সবখানে মসজিদ, সে কারণে মসজিদের শহর হিসেবে পরিচিত কে? ঢাকা। এরপর দেখো রিকশার নগরী, রিকশা এটাও তো তুমি হয়তো পারবা, সেটাও হচ্ছে ঢাকা। এত বেশি জ্যাম রিকশার জন্য, সেটা একমাত্র ঢাকায়। রিকশার নগরী বলা হয় ঢাকাকে। এরপরে দেখো হিমালয়ের কন্যা, তোমার হিমালয়ের কন্যা বলা হচ্ছে কাকে? আচ্ছা, হিমালয়ের কন্যা বলা হচ্ছে, এটা আমি একটু পরে দেখতেছি। এরপরে আসো সাগরকন্যা, সাগরকন্যা বলা হচ্ছে কাকে? কুয়াকাটাকে। সাগরকন্যা কাকে বলা হচ্ছে? কুয়াকাটা। তোমরা হয়তো জানো কুয়াকাটা যেখান থেকে হচ্ছে সূর্যাস্ত এবং সূর্যোদয় একসাথে দেখা যায়, কুয়াকাটা। এরপর দেখো সাগরদ্বীপ, সাগরদ্বীপ বলা হয় বাংলাদেশের সবথেকে বড় দ্বীপ যেটা, সেটাকে সাগরদ্বীপ বলা হয়। সাগরদ্বীপ বলা হয় কাকে? সাগরদ্বীপ বলা হয় হচ্ছে ভোলাকে। বাংলাদেশের সবথেকে বড় দ্বীপ জেলার নাম হচ্ছে সাগরদ্বীপ, ভোলা। এরপর দেখো প্রাচ্যের ড্যান্ডি, প্রাচ্যের ড্যান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে। নারায়ণগঞ্জ। এটা বোঝার জন্য তোমাকে একটু বিষয় মনোযোগ দিতে হবে। ড্যান্ডি কি? ড্যান্ডি হচ্ছে ইউরোপের একটা নগরী, যেটা কিনা তোমার বস্ত্রশিল্পের জন্য অনেক বেশি পরিমাণে বিখ্যাত। এবং তোমরা হয়তো জানো নারায়ণগঞ্জ শিল্পায়ন, বস্ত্রায়ন এগুলোর জন্য সবথেকে বেশি বিখ্যাত বাংলাদেশে। সেই কারণে নারায়ণগঞ্জকে বলা হয় প্রাচ্যের ড্যান্ডি। ঠিক আছে, প্রাচ্যের অক্সফোর্ড কাকে বলা হয় বলো তো তোমরা, দেখি কে পারো? আমার এখানে কমেন্ট করে তোমরা লিখে দিবা প্রাচ্যের অক্সফোর্ড কোন বিশ্ববিদ্যালয়কে বলা হয়। ঠিক আছে, এরপরে দেখো কুমিল্লার দুঃখ, কুমিল্লার দুঃখ বলা হয় তোমার কাকে? কুমিল্লার দুঃখ বলা হয় হচ্ছে গোমতী নদীকে। কেন গোমতী নদীকে কুমিল্লার দুঃখ বলা হয়? কেউ কি বলতে পারবা? কেন দুঃখ? নদী কি দুঃখ হতে পারে? হ্যাঁ, দুঃখ হতে পারে। কারণ নদী যখন তোমার কি হয়, অনেক বেশি বৃষ্টি হয় বা বর্ষা হয়, তখন উপচে পড়ে, ওই নদীর উপর দিয়ে পানি উপচে পড়ে বন্যার সৃষ্টি হয়, এবং বন্যার সৃষ্টি হয়ে আশেপাশের অঞ্চলগুলো ডুবে যায়, মানুষের ক্ষতি হয়। সেই কারণে ওই অঞ্চলের দুঃখ হিসেবে ওই নদীকে সাব্যস্ত করা হয়। সে কারণে কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীর বন্যার কারণে ওইখানকার অঞ্চলের মানুষগুলো অনেক বেশি কষ্ট পায়। পৃথিবীতে এরকম অনেক নদীকে তোমার দুঃখ বলা হয়। যেমন আমি আর একটা বলি যে চীনের দুঃখ বলা হয় হুয়াংহো নদীকে। চীনের দুঃখ বলা হয় হুয়াংহো। এই প্রশ্নটা অনেক সময় আসে যে চীনের দুঃখ কি? হুয়াংহো। ঠিক আছে, এরপর চট্টগ্রামের দুঃখ কি? চট্টগ্রামের দুঃখ বলা হয় চাক্তাই খাল। চাক্তাই খালকে চট্টগ্রামের দুঃখ বলা হয়। এরকম অনেকগুলো প্রশ্ন সব সময় আসে, তো তোমরা এগুলো একটু দেখবা। হিমালয়ের কন্যা বলা হয়, আমি এক্স্যাক্টলি আমার এটা মনে আসছে না এখন, যদিও পঞ্চগড় মেবি। হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়, বাংলাদেশের উত্তরে। পঞ্চগড় হচ্ছে হিমালয়ের কন্যা, যেখান থেকে হিমালয় দেখা যায়। মানে তোমরা হয়তো জানো, আমি তোমাদেরকে একটু ম্যাপ অ্যাপে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশ, ধরো এটা বাংলাদেশ। এই যে বাংলাদেশের সবথেকে উত্তরের দিকে হচ্ছে পঞ্চগড়, এবং তোমরা জানো এইদিকে কার অবস্থান? এদিকে হচ্ছে তোমার বাংলাদেশের ঠিক উত্তরের এদিকে হচ্ছে নেপালের অবস্থান। বাংলাদেশে এখান থেকে প্রায় 16 মাইল, যেটা সর্বোচ্চ 22 কিলোমিটার ডিস্টেন্সে হচ্ছে তোমার নেপালের ডিস্টেন্স। তো যদিও গাড়িতে করে যাওয়া যায় না, মাঝখানে যেহেতু ইন্ডিয়া, আমাদেরকে যেতে হলে নেপাল প্লেনে করে যাইতে হয়, বিমানে করে যাইতে হয়। তো হিমালয়ের খুব নিচের দিকে হওয়ার কারণে এই পঞ্চগড়কে বলা হয় হিমালয়ের কন্যা। যদিও আমি তোমাদেরকে কমেন্টে যদি কোনো ভুল হয়ে থাকে এটা ঠিক করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমি যে আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি এগুলো তোমরা একটু মনে রাখবা। আরেকবার বলে দিচ্ছি যে বাংলার ভেনিস বলা হয় বরিশালকে, বাংলার শস্য ভাণ্ডার বলা হয় বরিশালকে, মসজিদের শহর বলা হয় ঢাকাকে, রিকশার নগরী বলা হয় ঢাকাকে, হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে, সাগরকন্যা বলা হয় কুয়াকাটাকে, সাগরদ্বীপ বাংলাদেশের সবথেকে বড় দ্বীপ জেলা ভোলাকে, প্রাচ্যের ড্যান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে, এরপর কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে। ঠিক আছে, আজকের মতো এতটুকু। সবসময় বুস্টাপের সাথে থাকবা, বুস্টাপ সবসময় তোমাদের সাথে আছে, এবং তোমাদের সমস্ত সমস্যা সমাধানে বুস্টাপকে সবসময় তোমরা পাশে পাবা। আল্লাহ হাফেজ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।